অঙ্ক ভালোবাসি, অঙ্ক যারা করতে চায়, অঙ্ক যারা তাদের সাথে থাকতে ভালো লাগে। ইতিহাসে পাতিহাস, ভূগোলেতে গোল, অঙ্কেতে মাথা নেই, হয়েছি পাগল। এই বহুল প্রচলিত প্রবাদের মধ্য দিয়ে আমরা কিন্তু আমাদের সমাজের, আমাদের দৈনন্দিন জীবনের একটি নিহিত বাস্তব সত্যকেই জানতে পারি। একথা অস্বীকার করার উপায় নেই। পড়াশোনার জগতে যারা রয়েছে তাদের একটা অধিকাংশ শ্রেণী কিন্তু অঙ্কের প্রতি ভীতি নিয়ে তারা দিন কাটায়। ঠিক এই জায়গাটাতে অঙ্কের ভীতি কাটানো, অঙ্ককে সহজ করে তোলা এবং অঙ্ককে আনন্দদায়ক করে তোলার ব্রত নিয়ে যিনি কাজ করে চলেছেন নিরন্তর, তাকে আজ আমরা পেয়েছি আমাদের অতিথি হিসাবে। আজকে আমাদের অতিথি অঙ্কের শিক্ষক মাননীয় শ্রী সৌমেন সাহা মহাশয়। নমস্কার। আমরা আজকের এই আলোচনায় বিভিন্ন দিক নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আশা করি আপনাদের সেই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনাদের জীবনে এবং ছাত্রছাত্রীদের জীবনে তো বটেই। তাই চোখ রাখুন আমাদের আজকের এই অনুষ্ঠানের বিশেষ পর্বটির প্রথম থেকে শেষ পর্যন্ত। আমরা যে বিষয়টা জানতে চাইবো আপনার কাছে, যে ছাত্রছাত্রীদের মধ্যে গণিত ভীতির একটা বিষয় কিন্তু লক্ষ্য করা যায় এবং সেটা অনেকের ক্ষেত্রে চূড়ান্ত মাত্রায়। সাধারণ মানের ছাত্রছাত্রী থেকে শুরু করে যারা পড়াশোনার সঙ্গে যথেষ্ট যোগাযোগ রয়েছে তাদের মধ্যেও এই যে গণিত ভীতি, এই গণিত ভীতির মূল কারণটি কি, যদি সেই বিষয়টি আলোচনা করা যায়। খুব ভালো প্রাসঙ্গিক একটা প্রশ্ন। গণিত ভীতি এই কথাটা না বলে আমি প্রথমে যেটা বলবো, ম্যাথামেটিক্স উইদাউট ফিয়ার। ঠিক। আমরা বর্তমান যে পদ্ধতিতে গণিত শেখানো হয় সেখানে কিন্তু আমাদের আগের সাথে অনেকটা পাল্টে গেছে। এখন আমাদের যেটা করায়, সত্যি কথাই ম্যাথামেটিক্স বা গণিত একটা অ্যাবস্ট্রাক্ট একটা ব্যাপার, বিমূর্ত ব্যাপার। তো সেই বিমূর্ত ব্যাপারটাকে বাচ্চাদের কাছে প্রথমে যদি ভিজুয়ালাইজেশন দেওয়া যায়, মানে মূর্ত রূপে দেখানো যায়, তাহলে কিন্তু ওদের মধ্যে যে ভীতির ব্যাপার, সেই ব্যাপারটা প্রথমেই কেটে যেতে পারে। যে গতানুগতিক আমাদের যে ম্যাথমেটিক্স পড়ানোর যে শিক্ষাগুলো ছিল সেগুলো কিন্তু সময়ের সাথে সাথে অনেক পাল্টে গেছে। এখন গণিতটাকে যদি আমরা সেইভাবে আমরা শিক্ষকেরা আমরা পড়াতে পারি নতুন এই পদ্ধতিগুলো নিয়ে, তাহলে কিন্তু এই প্রথমেই গণিত ভীতি এই দুটো কথা এত বেশি ইউজ হয়, সেটা মনে হয় আস্তে আস্তে কেটে যাবে। সেই উদ্দেশ্যেই এই নতুন নতুন যে আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি বলুন বা ভারতবর্ষের বাইরেও যে কাজকর্ম হচ্ছে অঙ্ক নিয়ে, তাতে হয়তো আমরা এই গণিত ভীতিটাকে কাটিয়ে উঠতে পারবো এবং সবচেয়ে বড় কথা, সাধারণ মানের ছাত্রছাত্রীদের উপযোগী করে তোলা, সেটা হয়তো সম্ভব হবে। ঠিক। তো এই বিষয়টাই আমি জানতে চাইছিলাম যে এই যে গণিত ভীতি দূর করার জন্য, ছাত্রছাত্রীদের কাছে বিষয়টিকে আরো আকর্ষণীয় করে তোলার জন্য চিরাচরিত যে পদ্ধতিগুলো তার থেকে বেরিয়ে এসে যে আধুনিক পদ্ধতিগুলো আজকাল চর্চা করা হচ্ছে, তার দু একটি নমুনা যদি একটু আলোচনা করা যায়। একদম একদম। সেটা আমি যেটা বুঝি সেটা হচ্ছে, দেখুন, গণিত বিষয়টা আমি প্রথমেই বললাম যে অ্যাবস্ট্রাক্ট, কিন্তু এই অ্যাবস্ট্রাক্ট ব্যাপারটাকে ভিজুয়ালাইজেশন কি করে দেব, তার জন্য বেশ কিছু পদ্ধতি আছে। যেমন নতুন একটা কনসেপ্ট আমাদের দেশে এখন চালু হয়েছে, ম্যাথমেটিক্স ল্যাব। এই ল্যাবে গেলে বা ম্যাথ পার্ক, যে জায়গাগুলোতে ধরুন কোনো একটা ফর্মুলা ও শিখেছে, সেটা বাস্তব জীবনে কি করে প্রয়োগ করতে পারবে, বাস্তবে কোথায় ওর কাজে লাগবে, সেগুলো যখন ও হাতে কলমে সেগুলো দেখে নিচ্ছে, পরখ করে নিচ্ছে যে না, আমি যা শিখেছি তার সাথে আমার বাস্তবে এই প্রবলেমগুলো মিলে যাচ্ছে। এই যে দুটোর মধ্যে যে যোগাযোগ রক্ষা করা, এই রক্ষা করার বিষয়টা না আগেকার দিনে আমাদের শেখানো হতো না। খুব কঠিন কঠিন কিছু অঙ্ক আমরা করে যাচ্ছি। কেসি ম্যাগের বই, এই ধরনের যে বইগুলো ছিল, যাদব চক্রবর্তীর বই, আমরা করি, কঠিন অঙ্ক করি। যারা ভালোবাসে, যারা দেখতে পারে অঙ্কটাকে, আমি একটা কথাই বলবো, দেখতে পারে, দেখাটা খুব জরুরি অঙ্ক বিষয়টাকে। যারা দেখতে পারে তারা তো পেরে যায়, তাদের নিয়ে প্রবলেম হচ্ছে না। কিন্তু যারা একটু বোঝার অসুবিধা, দেখার অসুবিধা, সেইভাবে অঙ্কটাকে দেখতে পারছে না, তাদের কাছে কিন্তু সেটা বোঝা হয়ে যাচ্ছে। সেই বোঝাটা কমানোর জন্যই এই বর্তমান আমাদের গণিত শিক্ষার যে পদ্ধতিগুলো অবলম্বন করা হয়েছে, ওদের হাতে কলমে যেগুলো ওদের বিষয়গুলো আমাদের সিলেবাসের মধ্যে আছে, সেগুলোকে হাতে কলমে মাঠে নিয়ে আসতে হচ্ছে।
ধরুন আমি একটা কথা বলি, যেমন কোথাও কোনো কিছুর একটা আয়তন মাপতে হবে, খুব কঠিন একটা ফর্মুলা আছে, পাই আর স্কোয়ার এইচ, কোথাও শিখেছে, কিন্তু সেটা দেখুন আমরা যখন একটা যা বলবো রাজমিস্ত্রি কোনো একটা জায়গার আয়তন কতখানি বালি লাগবে, সিমেন্ট লাগবে, ওরা আমাদের থেকে অনেক সহজে করে দিচ্ছে। সেই রাজমিস্ত্রি হয়তো পড়াশোনাই করেনি, কিন্তু ওরা কি করে পেরে যাচ্ছে, সেই ছেলেটাকে আমরা সেই জায়গাটা শেখাতে পারছি না, কিন্তু ওটা কিন্তু সিলেবাসের মধ্যে আছে। তাহলে আমরা চাই যে সে ওই বাস্তব জীবন রিলেটেড অঙ্কটাকে যদি কোয়েনসাইড করে নিতে পারে, নিজেদের মধ্যে যদি মিলিয়ে নিতে পারে, তাহলে কিন্তু এই ভয় কিছু খুব কঠিন দুর্বোধ্য একটা ফর্মুলা মুখস্থ করব, সেটা বোঝা যায় কি যায় না, এই যে না বোঝার একটা ভার নিয়ে এগিয়ে যাওয়া, সেটাই কিন্তু ভবিষ্যৎ জীবনে ওর পক্ষে অঙ্কটাকে আর বেশি দূর নিয়ে যেতে পারে না, বা তখন ছেড়ে দিতে চায় বিভিন্ন সময়। এই ব্যাপারটা থেকে বেরোনো আমার মনে হয় এখন আমরা যে পদ্ধতি নিয়ে এগোচ্ছি, এতে আশা করা যায় যে আগামী 10 বছর বা 20 বছরের মধ্যে সেই চিরাচরিত ভয়ের ব্যাপারটা থেকে বেরিয়ে আসবে। কমসে কম তারা নিজেদের বোধটাকে কাজে লাগিয়ে বাস্তবের সাথে অঙ্কটাকে মিলিয়ে নিতে পারবে। ঠিক, অর্থাৎ বিষয়টিকে অ্যাপ্লিকেবল, সেই অ্যাপ্লিকেশন সে প্রতিদিনের বিভিন্ন কাজের মধ্যে সে করতে পারছে কিনা, হাতে কলমে করার মধ্য দিয়ে সে আনন্দ কতটা খুঁজে পাচ্ছে সেই বিষয়টা। এবং এখানে আমি আরেকটু অ্যাড করব যে আনন্দদায়ক করে তোলার ক্ষেত্রে আমরা তো অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে দেখি যে বিষয়টিকে আনন্দদায়ক তাদের কাছে করে তোলার একটা বিষয় থাকে, তো অঙ্ক বিষয়টাকে, গণিত বিষয়টাকে কি আনন্দদায়ক করে তোলা যায় না? তার জন্য আমরা কিরকম ভাবে চিন্তা ভাবনা করতে পারি, সেই বিষয়টা যদি একটু আলোচনা করা যায়। এখন দুভাবে চিন্তা করা যেতে পারে। একটা হচ্ছে কিছু বেসিক আমরা যেগুলো দেখি সেগুলো হচ্ছে ধরুন কোন একটা বল, কোনো একটা জার যেটা মেজার করা যায়, সেগুলো আমরা ল্যাবগুলোতে যদি রেখে দিই, এবার তাহলে ওরা যখন হাতে কলমে সেগুলো দেখছে, সেগুলো সেখান থেকে তার ব্যাসার্ধ মাপতে পারছে, তার আয়তন মাপতে পারছে, শুধু ফর্মুলাটা শিখছে না, তার ইউজটা করতে পারছে। এটা যেমন ফিজিক্যালি গিয়ে দেখতে পারছে। এছাড়া এখন গণিতের অনেক অনেক মানে বিভিন্ন রকম অ্যাপ বেরিয়ে গেছে, যেগুলো সাহায্যে আমাদের ভিজুয়ালাইজেশনটা অনেক বেশি করা যাচ্ছে, অনেক বেশি দেওয়া যাচ্ছে ছাত্রছাত্রীদের মাঝখানে। এই অ্যাপগুলো যদি ওরা ইউজ করতে পারে, যেমন আমি একটা খুব নাম বলবো, ভালো একটা অ্যাপ আছে জিওজেব্রা বা ডেসমস, এই ধরনের মডার্ন যে অ্যাপগুলো বেরিয়েছে না, সেগুলো বাচ্চাদের পক্ষে তাদের অঙ্কটা যে দুর্বোধ্য সেই ব্যাপারটাকে কাটানোর জন্য খুব কার্যকরী সমস্ত অ্যাপ বেরিয়ে গেছে। এবার এই অ্যাপগুলো শুধু বেরোলে তো হবে না, আমাদের শিক্ষক শিক্ষিকাদের সেই বিষয়ে অবগত হতে হবে এবং তাদের সেই পুরনো পদ্ধতিতেই আঁকড়ে থাকবো, এতে ছাত্র কতটা নিতে পারছে না ভেবে চলে যাবে আমাদের সেই পদ্ধতি, তাহলে কিন্তু আমাদের এই নতুন পদ্ধতিগুলো ওদের কাছে কিন্তু আকর্ষণীয় করার যে চেষ্টা শুরু হয়েছে, সেটা কিন্তু আমরা পৌঁছাতে পারবো না। তাহলে আমাদের সেক্ষেত্রে আমাদের দরকার, আমাদের যে নতুন যে আমাদের যে শিক্ষক সমাজ আছে, যারা গণিতের সাথে জড়িত যারা আছে, তারা সেই চিরাচরিত প্রথা যেটা ক্লাসে শেখানো হচ্ছে তার বাইরে বেরিয়ে আসতে হবে। তাদের একটা নিজস্ব উদ্যম তৈরি করতে হবে যে আমরা নতুন ব্যাপারটাকে ছাত্রদের মাঝে পৌঁছে দেব। সেটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আলোচনা হলো। আশা করি আমরা ছাত্রছাত্রীদের কাছে এটা খুব ভালোভাবে পৌঁছে দিতে পারবো। তো এই বিষয়টা আলাদা করে হয়তো বলা উচিত নয়, তবুও বলা হচ্ছে, কারণ এই বিষয়টা ছাত্রদের মধ্যে বা শিক্ষকদের মধ্যে আলোচনা হয়ে থাকে যে গণিত বিষয়টি অন্য বিষয়ের তুলনায় একটু বেশি চর্চা এবং নিয়মিত ও ধারাবাহিকভাবে চর্চা করা উচিত। এই বিষয়টির সঙ্গে আপনি কতটা একমত? না, এটা সত্যি কথা। একটা জিনিস প্র্যাকটিসের অবশ্যই গুরুত্ব আছে। একটা রিপিটেডলি একটা জিনিস যদি করা হয়, তাহলে সেটা কি হচ্ছে যে প্র্যাকটিস করতে করতে তার মাথায় থেকে যাচ্ছে, কিন্তু মুখস্থ করে কিন্তু ভালো অঙ্ক শেখা যাবে না, এটা খুব পরিষ্কার। একটা আমি ছড়া, সেটা যে ধরনের মুখস্থ করব, সেটা আমি ছন্দে ছন্দে মুখস্থ করে যাচ্ছি, হয়ে যাচ্ছে, কিন্তু সেই জিনিসটা কিন্তু আমাদের গণিতের ক্ষেত্রে খাটবে না। গণিতকে ওকে ওর প্যাটার্নটা বুঝে নিতে হবে, তারপর তাকে প্র্যাকটিস রক্ত করতে হবে, বারে বারে প্র্যাকটিস করতে হবে। সেটা দিয়ে কি হবে, সেটা দিয়ে পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য সেই প্র্যাকটিসটা দরকার, কিন্তু আগে কিন্তু দরকার ভিজুয়ালাইজেশন। আমি বারে বারে এই কথাটাকে গুরুত্ব দেব, তার কারণ আমরা পুরানো যারা শিক্ষক, আমরা 25-30 বছর থেকে পড়াচ্ছি, আগে যেভাবে আমরা শুরু করেছিলাম, এখন দিনকে দিন এই ব্যাপারটা কিন্তু পাল্টে যাচ্ছে।
ঠিক, ছাত্রদেরকে ভিজুয়ালাইজেশনের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একদম। এই জায়গাটায় গুরুত্ব দিলেই না ওরা ওই মুখস্থ করার বিষয়টাতেই যাবে না, এবং অঙ্কটা সত্যিই ওদের কাছে আনন্দদায়ক হয়ে উঠবে, এটাই আমার ধারণা। ঠিক, অর্থাৎ এই ক্ষেত্রে কিছু বিষয় যেমন আমরা যদি তাদের কাছে বিভিন্ন রকম টিএলএম পৌঁছে দিতে পারি, একদম। বা আমরা যদি ওদেরকে যে কথাটা আপনি বললেন যে যদি ম্যাথ পার্ক সেখানে ওদেরকে অ্যাক্টিভেট রাখা যায় বা ল্যাবের মধ্যে নিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু তাদের মধ্যে সেই ভালো লাগা, খেলার ছলে জানা, গণিত, হ্যাঁ গণিত শেখা, এই বিষয়গুলো কিন্তু ওদের কাছে খুব একটা সহজ হয়ে আসবে এবং আনন্দদায়ক হয়ে আসবে। ঠিক, তো যে বিষয়টা একটু এখানে আমার জানার, যে উচ্চতর শিক্ষার ক্ষেত্রে গণিত নিয়ে, সেখানে কি আর্টসের ক্ষেত্রে আমরা যেমন দেখি যে মুখস্থ বিদ্যার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আর্টসের সাবজেক্টগুলোর ক্ষেত্রে, তো গণিতের ক্ষেত্রে কি একেবারেই মুখস্থ বিদ্যাটা উপেক্ষিত, নাকি সেখানে কিছুটা মুখস্থ বিদ্যার কিছুটা বিষয় আছে? না, এরকম কিছু জায়গায় মুখস্থ যেটা অনেকে বলে সেটা হচ্ছে কেউ না বুঝে এখন কোন একটা থিওরি পোর্শন আছে, সেটা উঁচু ক্লাসের বিষয়ে যেটা হয়, মাস্টার ডিগ্রিতে গিয়ে কিছু থিওরি পোর্শন আছে, সেগুলো হয়তো সে ঠিক বোধগম্য হচ্ছে না তার কাছে, সে পর পর স্টেপ গুলো বারে বারে রিপিটেডলি প্র্যাকটিস করে গেল, সেটাই নামিয়ে দিল, সেটাকে অনেকে মুখস্থ বলে চালিয়ে দেয়, কিন্তু সেটা কিন্তু সেই অর্থে না, সেই অর্থে মুখস্থ বলা যায় না ওটা। ঠিক ঠিক, বারে বারে প্র্যাকটিস করছে, ওটা কলমে চলে হাতে চলে আসছে, করে দিচ্ছে, সেটাকে আমি মুখস্থ বলবো না। এবং যারা করছে সেটা সঠিক পদ্ধতিও না, এটা একদমই সঠিক, মানে সে হয়তো না বুঝে বা বুঝতে পারছে না বলেই সে বারবার বাধ্য হচ্ছে, সে বাধ্য হচ্ছে নম্বর তোলার জন্য বাধ্য হচ্ছে। সেক্ষেত্রে আমার মনে হয় তার কোনো ক্লিয়ার করে নেওয়া উচিত, তাহলে ব্যাপারটা তার কাছে ভালো লাগবে। ঠিক, গণিতের প্রতি যে ভালোবাসা আপনার সৃষ্টি হলো, তার তো একটা ইতিহাস আছে, তো কার দ্বারা বা কোনো বিশেষ শিক্ষকের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন কি, বা কোনো ঘটনা, যদি সেই বিষয়টি একটু আমাদের সাথে শেয়ার করেন? সেইভাবে বলতে আমি ছোটবেলা থেকে অঙ্ক করতে ভালো লাগতো। আচ্ছা, তো নবম শ্রেণীতে আমি আমার যে শিক্ষক আর কি, যার হাত ধরে অঙ্কের প্রতি ভালোবাসাটা বেশি করে জন্মায়, সেটা হচ্ছে আমাদের উনি প্রয়াত হয়েছেন, জেনকিন স্কুলের শিক্ষক ছিলেন রমেন্দ্রনাথ সাহা মহাশয়, ওনাকে স্মরণ করে বলছি, প্রথম ওনার কাছেই আমার অঙ্কটা ভালো লাগতে শুরু করে। যেভাবে করছিলাম সেটা হয়তো নম্বর পাচ্ছিলাম, কিন্তু ওই ক্লাস 9-10 থেকে আরেকটু ভালোবাসা বেশি যদি বলেন আমার অঙ্কের প্রতি, 9-10 থেকেই শুরু, এবং পরবর্তীতে গ্র্যাজুয়েশন লেভেলে গিয়ে এখনো উনি আছেন আমার স্যার স্বপন কুমার চৌধুরী মহাশয়, এবং আলিপুরদুয়ারে ছিলেন স্বর্ণেন্দু কুণ্ডু, এনাদের কাছে আমি কৃতজ্ঞ। এনাদের কাছে যেভাবে অঙ্ক শিখেছি, তার থেকেই বলতে পারেন যে ওই ভিজুয়ালাইজেশনের ব্যাপারটা এনারা এত সুন্দর আমাদেরকে সেই সময় বুঝিয়েছেন, ওই ধরনের সাবজেক্টগুলো যেগুলো গ্র্যাজুয়েশন লেভেলে ছিল, তখন থেকেই বলা যায় যে মোটামুটি অঙ্কটা ভালোবাসার শুরু আর কি, আমার 9-10 থেকেই শুরু আর কি। তারা যে খুব সার্থকভাবে আপনাকে শেখাতে পেরেছেন এবং ভালোবাসাটাকে তৈরি করতে পেরেছেন, তার বড় প্রমাণ আমি এখন যে প্রশ্নটা করব। আমরা জানি যে ছাত্র মহলে এবং অভিভাবক মহলেও আপনাকে কিন্তু অনেকেই গণিতের জাদুকর বলে, হ্যাঁ এরকম একটা কথা আছে। তো যখন এরকম কমেন্ট আসে, হয়তো আপনার কাছেও গিয়ে থাকবে, তো কতটা দায়িত্ব বেড়ে যায়, কি মনে হয়, বিষয়টাকে কিভাবে দেখবেন? আমি প্রথমেই বলি যে জাদুকর বা ওই ধরনের বলাটা অতিরিক্ত বাড়াবাড়ি, সেরকম কিছুই নয়। অঙ্ক ভালোবাসি, অঙ্ক যারা করতে চায়, অঙ্ক যারা তাদের সাথে থাকতে ভালো লাগে, তাদের সাথে তাদেরকে যতটা সম্ভব চেষ্টা করি বুঝিয়ে দেওয়ার জন্য, এবং যেগুলো আমাদের সিলেবাসের মধ্যে আছে সেগুলোকে প্র্যাকটিক্যাল ফিল্ডে ইউজ কি করে করা যাবে, যেটা আমি আগেও বলেছি যে প্র্যাকটিক্যাল ফিল্ডে ইউজ না জানলে অঙ্কের কোনো গুরুত্ব নেই, আমার সেটা মনে হয়। ঠিক, তো সেই ক্ষেত্রে এগুলো ওদের সাথে না, এই ইন্টারাকশন গুলো হয় বলে হয়তো ওদের কিরকম কিছু একটা বলে থাকতে পারে, কিন্তু এরকম জাদুকর বা এই ধরনের কিছু ব্যাপার সেগুলো নেই। আমি খুব একদমই সাধারণ মানের কিছু অঙ্ক জানি, সেটাই ওদের সাথে শেয়ার করি, এর বেশি কিছু বলার নেই এই বিষয়ে। অবশ্যই শ্রীনিবাস রামানুজন, যার কথা বলার অপেক্ষা রাখে না, যে সেটা অন্যতম আমাদের যে আধুনিক যুগের গণিত চর্চা, তাতে উনি একজন মহান গণিতজ্ঞ। ওনার মৃত্যুর 100 বছর পূর্ণ হলো 2020 সালে। তো তার ফলে ওই সময় সারা ভারতবর্ষ জুড়েই একটা উন্মাদনা তৈরি হয়েছিল,
এবং ওনার উপরে বেশ কিছু বই আমি ভালো লাগে কেন সেটা ওনার যে জীবনী পড়ে দেখেছি যে কি কঠিন স্ট্রাগল এবং অঙ্কের প্রতি কতটা ভালোবাসা থাকলে সেই প্রত্যেকটা স্ট্রাগলকে অতিক্রম করে এবং সেই ব্রিটিশ আমলে কি করে বিদেশে যোগাযোগ করে ইংল্যান্ডে যোগাযোগ করে বারবার ফেইলিওর হয়েছে, সেখানে পৌঁছে সেই ওনার কিছু গোড়ামি ছিল সেগুলোকে কাটিয়ে উঠে কঠিন পরিস্থিতিতে মোকাবিলা করে যখন উনি দেশে আসেন তার কিছুদিন পরে উনি মারা যান এবং সেই যে কঠিন একটা লড়াই, সেই লড়াইটা করে কিভাবে টিকেছিলেন এগুলো ওনার যে বিভিন্ন সবচেয়ে একটা বিখ্যাত বই আমি সবাইকেই বলবো আমাদের ভারতীয় হিসাবে গর্ব করা উচিত যে বইটা লেখা হয়েছে রবার্ট ক্যানিজেল বলে একজন লেখক লিখেছেন, দ্য ম্যান হু নিউ ইনফিনিটি। যে বইটা এখন আবার বাংলাতেও অনুবাদ করা হয়েছে অধ্যাপক পার্থসারথী মুখোপাধ্যায়, অন্তহীনের অন্তর্যামী, ন্যাশনাল বুক ট্রাস্ট থেকে বেরিয়েছে। আমি সবাইকে বলবো যারা ছোট ক্লাসেও পড়ে যে বাচ্চারা যে ছাত্ররা তাদেরকেও এই বইটা পড়ার জন্য বলবো। এত সুন্দর সাবলীল ভাষায় পার্থসারথী মুখোপাধ্যায় ডক্টর পার্থসারথী লিখেছেন যে একজন গণিতজ্ঞ যে আমাদের দেশের এই বর্তমান যে আমাদের গণিতের যে যতজন বিশিষ্ট গণিতজ্ঞ আছেন তার মধ্যে অন্যতম, তার জীবনী সম্পর্কে জানা অবশ্যই দরকার এবং এটা জানলে না সত্যি আমাদের গর্বে বুক ভরে যায় যে এই রকম একজন গণিতজ্ঞ আমাদের ভারতবর্ষে ছিলেন এবং আমরা সেই জেনারেশন ধরে এখনো বয়ে চলেছি এবং বাচ্চারা বা শিশুরা যারা আছে ক্লাস 6-7 থেকে এই ধরনের বইগুলো কিন্তু পড়া যেতে পারে, তাহলে ওদের প্রতি কিন্তু পরোক্ষভাবে অঙ্কে ভালোবাসা জন্মানোরও একটা সুযোগ তৈরি হবে। ঠিক এই জায়গাটাই আমি বলতে চাইছিলাম যে গণিতকে ভালোবাসার ক্ষেত্রে পরোক্ষভাবে গণিতবিদ যারা রয়েছেন তাদের যে সংগ্রামী একটা জীবন, সেই তাদের সেই জীবনীটা পড়াটা বোধহয় খুবই খুব গুরুত্বপূর্ণ এবং সেক্ষেত্রে আমরা তাহলে দেখতে পাবো যে গণিত চর্চার পাশাপাশি তারা বাস্তব জীবনে কতটা লড়াই করেছেন এবং অনেকেই আছেন যারা সঙ্গীত কলা এই সমস্ত বিষয়গুলো পারদর্শী ছিলেন, সমান পারদর্শী ছিলেন। এই বিষয়টি কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের সম্যক ধারণা। এবং আমি একটা কথা বলি আর কি, যে পপুলারাইজেশন অফ ম্যাথমেটিক্স যেটা খুব জরুরি আর কি, সেই ক্ষেত্রে কিন্তু শুধু বইয়ে পড়া কিছু সিলেবাস ওরিয়েন্টেড পড়াশোনা না করে ওদের এই ধরনের অনেক পপুলার ম্যাথমেটিক্স এর উপরে এখন লেখা বেরোচ্ছে যেগুলো আগে শুধু ইংলিশ ভার্সনে ছিল, কিছু এখন বাংলা ভার্সনে পাওয়া যায়। তো ছোটরা যদি ইচ্ছা করে যে ইংলিশ পড়তে পারছে না, তারা কিন্তু বাংলা মিডিয়ামের এই বইগুলো যদি পড়ে না, তাহলে কিন্তু অঙ্ককে পরোক্ষভাবে ভালোবাসতে শিখবে, ভালো লাগাটা তৈরি হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। আমি গার্জিয়ানদের বলবো যে এগুলো বিষয়ে একটু খেয়াল রাখা, শুধু সিলেবাস ওরিয়েন্টেড বিষয় নয়, তার বাইরেও তাদেরকে কিছু পড়তে উৎসাহিত করা। ঠিক। তো আমরা স্যারের কাছ থেকে অনেক বিষয় জানলাম এবং আরো জানবো। মাঝখানে আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের আজকের এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। স্যারকে যদি ধন্যবাদ জানাতে চান, কৃতজ্ঞতা প্রকাশ করতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের এই উদ্যোগকে, আমাদের এই চ্যানেলের উদ্যোগকে যদি মনে হয় যে সমর্থনযোগ্য, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই সামনে এগিয়ে চলার যে শক্তি তা কিন্তু আপনারা। তাই আমাদের এই প্রত্যেকটি পর্ব মনোযোগ দিয়ে দেখুন, লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই পালন করুন যে পরামর্শগুলো আমাদের গুণীজনরা দিচ্ছেন। এবারে আমরা একদম শুরুতে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম তারই প্রসঙ্গ ধরে আরেকটি আলোচনায় আমরা যাব। স্যারের কাছ থেকে আমরা জানতে চাইব যে এই যে গণিত বিষয়টিকে সকলের মধ্যে আরো জনপ্রিয় করে তোলার জন্য কি কি উদ্যোগ নেওয়া যেতে পারে, সেই বিষয়টি যদি একটু আলোচনা করা যায়। প্রথমেই বলি যে এখন পপুলারাইজেশন অফ ম্যাথমেটিক্স এটার উপরে ভীষণ গুরুত্ব দেওয়া হচ্ছে আর কি, যে গতানুগতিক সিলেবাস নয়, তার বাইরে তাদেরকে ছাত্রদেরকে নিয়ে আসা। তার জন্য মাঝে মাঝেই কিছু ওয়ার্কশপ করা একটা খুব জরুরি এবং যে সমস্ত স্কুলগুলোতে ল্যাব বা পার্ক আছে সেই জায়গাগুলোতে তাদেরকে নিয়ে আসা। যেমন আমাদের একটা ম্যাথমেটিক্স সার্কেল আছে, রামানুজন ম্যাথ সার্কেল, সেখানে আমরা বছরে একটা সময় কলকাতা থেকে বিভিন্ন গুণীজনদের নিয়ে আসা হয় গণিতের বিষয়ে। শুধু কলকাতা বললে ভুল হবে, ব্যাঙ্গালোর থেকে আসেন, আইএসআই থেকে, কলকাতা আইএসআই থেকে এসছেন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে আসেন। এখানে এসে ওনারা 3 দিনের একটা ওয়ার্কশপ করেন, সেখানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা আসছে। তো আমরা এই ওয়ার্কশপ গুলো চাচ্ছি আরো বেশি করে করতে,
যাতে আমাদের অনেক ছাত্রছাত্রীরা ওনাদের দ্বারা উপকৃত হন। এছাড়া আরেকটা জিনিসের খুব গুরুত্ব, সেটা হচ্ছে হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস। এই ধরনের ওয়ার্কশপও আমাদের অঙ্ককে আরো জনপ্রিয় করার কাজে ভীষণ কাজে লাগবে। আমি নিজেও বেশ কিছু ওয়ার্কশপ এরকম করেছি, যেখানে দেখা যায় যে যে ছাত্রগুলো হয়তো ক্লাসের পড়ায় ইন্টারেস্ট পাচ্ছে না, কিন্তু ওরা যখন হাতে কলমে সেই জিনিসগুলো করে ক্লাসে যা শিখেছে, বইয়ে যা শিখেছে, সেটা যখন প্রমাণ করতে পারছে, পরখ করে দেখতে পারছে, ওদের মুখে না একটা আলাদা আনন্দ দেখতে পাই, একটা মুখে একটা এমন হাসি ফুটে ওঠে, তখন সেই ব্যাপারগুলো মনে হয় যে এই ধরনের ওয়ার্কশপ গুলো ওদেরকে কিন্তু গণিতকে ভালোবাসতে শেখাবে, যেটা আমাদের সকলের, যারা গণিত ভালোবাসি, গণিত নিয়ে থাকি, এবং গণিতের শিক্ষকদের, আমি বারে বারে বলবো যে গণিতের শিক্ষকদের এগুলোকে অ্যাডাপ্ট করে নিতেই হবে। এখন প্রচুর বিভিন্ন রকম পদ্ধতি নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা হয়, বিভিন্ন ইউটিউব গুলোতে এরকম সার্চ করলে পাওয়া যায় যে কত ধরনের নতুন নতুন হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস হচ্ছে। ঠিক, আমাদের মনে হয় শিক্ষকদেরকে এ বিষয়ে কিন্তু এগিয়ে আসতে হবে, তাহলে গণিত অনেক বেশি, অনেক তাড়াতাড়ি জনপ্রিয় করা যাবে বাচ্চাদের মাঝখানে। ঠিক। তো আরেকটি বিষয়, যে বিষয়ে আমরা জানি আপনি যথেষ্টই সফল, বেশ কিছু বছর হলো আপনি সহকারী শিক্ষক পদে তো ছিলেন, এবার প্রধান শিক্ষকের পদে আসীন হয়েছেন। তো এই নতুন পদে আসীন হওয়ার পর কতটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে, বা কি অনুভূতি, সেই বিষয়টা যদি একটু আমরা জানতে চাই। হ্যাঁ, আমি বেশিরভাগ সময়টাই তো অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে কাটিয়েছি, তার কারণ আমি অ্যাজ এ ম্যাথমেটিক্স টিচার হিসেবে পরিচিত হতে ভালোবাসি। তো আমার অ্যাজ এ এইচএম যদি বলুন হেডমাস্টার হিসেবে, তাহলে হচ্ছে যে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ তো থাকবেই, এটা তো সেই কাজগুলো নির্দিষ্ট সময় করে দিতে পারলে অবশ্যই ভালো লাগে, সেটা অবশ্যই চ্যালেঞ্জিং সেগুলো থাকে। আর এছাড়া গতানুগতিক একটা যে পড়াশোনা যেটা চলছে আর কি আমাদের, সেই পড়াশোনাগুলোকে যদি একটা সিস্টেমের মধ্যে চালানো যায় যাতে বাচ্চারা উপকৃত হয়, বা আমাদের স্কুল যেটা আছে সেটাকে যদি একটা আদর্শ স্কুল রূপে তৈরি করা যায় শহরের মাঝখানে, সেটা তো সত্যি স্বাভাবিকভাবে আমাদের স্কুলে, আমাদের বিদ্যালয়ে যারা আছে সবারই ভালো লাগবে। তা সেই চেষ্টা তো আমাদের সবার আছে, আমাদের বিদ্যালয়ে সকলের আছে। আর সবসময় বললাম, কোনো একটা চ্যালেঞ্জ যখন আসে সেটা যদি সাকসেসফুলি করে দেওয়া যায়, তখন একটা আলাদা স্যাটিসফ্যাকশন হয়, এটুকুই বলা যেতে পারে। ঠিক। এবারে ছাত্রছাত্রীদের দিক থেকে কিছু প্রশ্ন যা আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো। মাধ্যমিক পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের মধ্যে একটা কনফিউশন থাকে, একটা হয়তো ভালো মানের একটা নম্বর তারা পেলো, সেক্ষেত্রে সাবজেক্ট নির্বাচন করার ক্ষেত্রে তারা বেশ একটা আতঙ্কিত হয়ে পড়ে বা একটা দোলাচলের মধ্যে থাকে। আসলে সাবজেক্ট নির্বাচনটা কতটা গুরুত্বপূর্ণ বলে মনে হয়, যে আর্টস নেওয়ার ক্ষেত্রে হোক বা সায়েন্স নেওয়ার ক্ষেত্রে হোক, এবং বিশেষ করে গণিত তো নিতেই হবে, কিভাবে তাদের সিদ্ধান্তটা নেওয়া উচিত? শুধুমাত্র ভালো নম্বর পেলাম বলেই সায়েন্সে চলে এলাম, এটা কি উচিত, নাকি আরেকটু অ্যাসেসমেন্টের প্রয়োজন আছে? এই বিষয়টা যদি একটু আলোচনা করা যায়। অবশ্যই অ্যাসেসমেন্টের প্রয়োজন আছে, তার কারণ একটা বিষয়ে মাধ্যমিক পর্যন্ত কিছু নম্বর পেয়ে গেলাম তার মানেই যে সেই সাবজেক্টটা পুরোটা আমার আত্মস্থ হয়েছে তা কিন্তু মোটেই নয়। অনেক সময় দেখা যায় যে মাধ্যমিকে কিছু অঙ্ক বারে বারে রিপিটেডলি প্র্যাকটিস করা হয়েছে, 90-95 পেয়ে গেছি আমি, খুব ভালো নম্বর, এবং তার ফলে গার্জিয়ান স্বাভাবিকভাবে মনে হয় যেন সায়েন্স নিয়ে পড়লে সবকিছু হবে বা ম্যাথ করতেই হবে, এই ধারণার বশবর্তী হয়ে জোর করে তাকে ম্যাথমেটিক্স দিয়ে দেওয়া হলো, বা সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি পড়ছে, কিন্তু তার বেসিক্যালি হয়তো অঙ্কটা সেইভাবে ভালো লাগতো না, নম্বর পেয়েছে ঠিক, কিন্তু এই ক্ষেত্রে কি হয়, এবার মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের বিশাল একটা গ্যাপ। সত্যি কথা বলতে কি, সে জায়গাটায় যদি মাধ্যমিকে সেইভাবে ভালো না বেসে থাকে কোনো বিষয়কে, উচ্চ মাধ্যমিকে কিন্তু এগোনো খুব কঠিন। আর আরেকটা বিষয় হচ্ছে, সায়েন্স নিয়ে সে পড়তে পারে, সেক্ষেত্রে এখন একটা যে ট্রেন্ড শুরু হয়েছে, যারা ধরুন ডাক্তারি দেবে, সেই ক্ষেত্রে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়লেই চলে, আর ম্যাথটা সামান্য কিছু অপারেশন কিছু শিখে নিলে, মোটামুটি একটা ধারণা থাকলে সে ডাক্তারি পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তা আমি তাদেরকে বলবো, যাদের অঙ্ক নিয়ে অনেকটা অ্যালার্জি আছে, তাদেরকে একদম পরিষ্কার সাবজেক্টটা বাদ দিতেই পারে, দিয়ে অনেক রকম সাবজেক্ট আছে, নেওয়া যেতে পারে, কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে। অকারণে একটা 100 নম্বরের একটা অঙ্ক সাবজেক্ট নিয়ে সেটাকে প্রচুর পরিশ্রম করতে হবে, ঠিক, প্রচুর প্র্যাকটিসের ব্যাপার আছে, সেই ক্ষেত্রে অন্য সাবজেক্ট গুলোও পড়তে অসুবিধা হবে, অঙ্কটাও সেইভাবে নম্বর উঠবে না, ঠিক। তো সেই ক্ষেত্রে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে কিন্তু যদি ভালো না লাগে, সেই বিষয়টা না নেওয়াই ভালো।
ঠিক। জোর করে কিছু নিলে কিন্তু সেটা টিকিয়ে রাখা খুব মুশকিল, মুশকিল হয়ে এটা যাবে। আমার ধারণা। এবং মাধ্যমিকের যে সিলেবাস এবং যখন উচ্চ মাধ্যমিকের সিলেবাস আমরা গণিতের ক্ষেত্রে বলবো, সেক্ষেত্রে আমার মনে হয় ডিফারেন্সটা কতটা মনে হয় একটা আকাশ এই বিষয়টা কিন্তু একটা আকাশ গুরুত্বপূর্ণ, কারণ পাতাল। মাধ্যমিকের পর্যন্ত স্টাডি করে যে ভাবছে যে আমার বেস তৈরি হয়ে গেল, হ্যাঁ, আদতে যদি তার সেই বেসটা না থাকে, এবং এই পার্থক্যের বিষয়টা যদি একটু আলোচনা করা যায় সিলেবাসের ব্যাপারটা। সেটা হচ্ছে যে মাধ্যমিকের বেস তৈরি হয়েছে, ভালো কথা, সব ঠিক আছে, কিন্তু উচ্চ মাধ্যমিকে গিয়ে হয়তো মাধ্যমিকের যা সিলেবাস সেটা হয়তো আমাদের উচ্চ মাধ্যমিকে 5-6টা চ্যাপ্টারের মধ্যে শেষ হয়ে যায়। ঠিক। তাহলে এখানে ওকে বুঝতে হবে যে আমি বুঝেছি, ভালো কথা, কিন্তু ওখানে নিয়ে আমাকে অনেকটা লোড নিতে হবে। এই লোড নেওয়া মানে প্র্যাকটিস করতে হবে, সময় দিতে হবে বারে বারে। সেই জায়গাগুলোর মধ্যে চ্যাপ্টারগুলোর মধ্যে রিভিশন যত বেশি করবে তত বেশি কিন্তু ও ভালো করতে পারবে, এক্সিলেন্ট হতে পারবে। কিন্তু সেই অভ্যাসটা যদি না থাকে, কিছু অঙ্ক করে মাধ্যমিকের টেস্টের আগে, অনেকেই বলে, অনেক গার্জিয়ান, স্যার টেস্টের আগে 3 মাস খুব পড়েছে, অঙ্কে 80 পেয়ে গেছে, তো সায়েন্স নিয়ে পড়বে, এটা কিন্তু কোনো মতেই পড়ার ক্রাইটেরিয়া হতে পারে না। তার কারণ আমরা দেখেছি যে প্রচুর সিলেবাসের পার্থক্য মাধ্যমিকের সাথে উচ্চ মাধ্যমিকের। এই গালফ, একটা বিশাল একটা ডিফারেন্স, গালফ অফ ডিফারেন্স যেটাকে বলে আর কি, সেই জায়গাটাই কিন্তু ওদেরকে বুঝে শুনে সিলেবাসটা দেখে নিয়ে, এবং যে স্যারের কাছে আগে পড়তো তার সাথে একটু আলোচনা করেন যে স্যার আমার পক্ষে, আমি যা ছিলাম তার পক্ষে, আমার পক্ষে এটা নেওয়া কি ঠিকঠাক হবে, বা ছাত্রের কনফিডেন্স আছে কিনা, ঠিক যে আমি এই লড়াইটা চালাতে পারবো কিনা, তারপরেই কিন্তু এই বিষয়টা ঠিক করা উচিত। এবং সেক্ষেত্রে 11 বা উচ্চ মাধ্যমিকের সিলেবাস সম্পর্কে একটা সম্যক ধারণা তার আগে নিয়ে নেওয়া উচিত। একটু তো থাকতে হবে, কিছু তো আর বুঝে যাবে না। মোটামুটি একটা বইয়ের ভলিউমটা দেখে নিল, কত চ্যাপ্টার আছে, কি রকম ব্যাপার আছে, কতটা মিল আছে, কতটা কি আছে, সেই বিষয়টা ঠিক। আচ্ছা, এবার আমি যদি অ্যাডভান্সড লার্নার যারা অলরেডি গণিতকে ভালো বেসে ফেলেছে, তাদের ক্ষেত্রে গণিত নিয়ে আমি যদি ক্যারিয়ারের দিক থেকে বলি, ক্যারিয়ারের দিক থেকে গণিত নিয়ে এগোলে সাবজেক্টটা কতটা সম্ভাবনাময় এবং কি কি ক্ষেত্রে কতটা বিষয়টা, এইটা একটু যদি আলোচনা করা যায়। আচ্ছা, এটা খুব ভালো প্রশ্ন। বিভিন্ন দিক আছে। অঙ্ক ব্যাপারটা একটা লজিক্যাল রিজনিং এর একটা ব্যাপার থাকে আর কি, লজিকটা খুব ক্লিয়ার হয়ে যায়। এবার সেক্ষেত্রে যারা ধরুন অঙ্কটা ছিল, গ্রাজুয়েশন অবধি পড়েছে, এবার কোনো কম্পিটিটিভ এক্সাম দেবে, তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা পরীক্ষাতেই আমাদের একটা পার্ট থাকে, অ্যারিথমেটিক পার্ট থাকে, যেখানে অ্যান্সার করতেই হবে। হয়তো ইংলিশ আছে, ম্যাথস আছে, তার সাথে জিকে আছে। তো সেই ক্ষেত্রে অঙ্ক কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এবার যে ওই গ্রাজুয়েশন লেভেল অব দি ম্যাথমেটিক্স পড়েছে, সে কিন্তু ওই পার্টটা নিয়ে তাকে ভাবতেই হবে না। এটা একটা বিশাল অ্যাডভান্টেজ পায় যদি জেনারেল লাইনের কেউ থাকে। এর বাইরে যদি অঙ্ক নিয়ে অনেক দূর এগোতে চায়, সেক্ষেত্রে মাস্টার ডিগ্রি করে পিএইচডি করছে, রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ডে যেতে চায়। এই সংখ্যাটা যদিও কম, সবাই ওই লেভেলে পৌঁছবে না, এটা সত্যি কথাই। আর আরেকটা যেটা আছে, যে এখন যেটা খুব চাকরির বাজারে দরকার, সেটা হচ্ছে মনে করুন ডেটা সায়েন্স, ডেটা অ্যানালিটিক্স, এই ধরনের সাবজেক্ট নিয়ে যদি কেউ পড়তে চায়, তাদেরও কিন্তু ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ডটা খুব দরকার। কারণ ম্যাথমেটিক্স এর এই যে লজিক্যাল ডেভেলপমেন্টটা যদি হয়ে যায়, তাহলে ওই অ্যালগরিদমের সেন্সটা খুব ভালো হবে, এবং সেই ক্ষেত্রে ডেটা সায়েন্স রিলেটেড যে সাবজেক্টগুলো আছে, সেই সাবজেক্টগুলো কিন্তু ও সুইচ ওভার করতে পারবে। এবং সেক্ষেত্রে আমরা যে ধরনের চাকরির এখন বাজার তৈরি হচ্ছে, সেই জায়গাগুলোতে কিন্তু ওর ডিমান্ড অনেক বেশি হবে, এবং চাকরি পাওয়ার সুযোগ সুবিধা অনেক কোম্পানিতে এখন এই ধরনের লোককে দরকার হচ্ছে। ঠিক সেই জন্য অঙ্ক নিয়ে পড়ার এই সাইডের এই দিকগুলো কিন্তু আমরা খুলে যাচ্ছে আস্তে আস্তে। ঠিক। আরেকটা বিষয়, অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে আমরা দেখি, উচ্চ শিক্ষার ক্ষেত্রে গিয়ে আমরা দেখি বিভিন্ন সাবজেক্টে মাতৃভাষার মাধ্যমে পড়ার সুযোগটা অনেক ক্ষেত্রে থাকে না। তো গণিতের বর্তমান কি পরিস্থিতি, মাতৃভাষায় পঠন পাঠনের উচ্চশিক্ষার ক্ষেত্রে কতটা ব্যবস্থা রয়েছে এবং কি অবস্থায় রয়েছে, সেই বিষয়টা যদি একটু জানান। এক্ষেত্রে না, মাতৃভাষায় আমাদের অঙ্ক যা বিষয়টা, সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটা তো খুব কম। ঠিক সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অ্যাজ সাচ ভাষার জন্য অঙ্কে প্রবলেম হচ্ছে, এই প্রবলেমটা কিন্তু খুব একটা ফেস করতে হয় না আমাদের। আচ্ছা, হ্যাঁ, সেক্ষেত্রে বাংলায় ভাষায় হোক, ইংলিশে হোক, হিন্দিতে হোক, খুব একটা ম্যাটার করে না। অঙ্কের লজিক্যাল ডেভেলপমেন্টের যে জায়গাটা, সেটা কিন্তু অঙ্ক নিজেই একটা ইটসেলফ একটা ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এমন একটা ল্যাঙ্গুয়েজ যে ভাষায় সবাই কথা বলে। আমাদের অঙ্কের যে ভাষা, সে ভাষায় সবাই বোঝে। তো সেই জন্য আমাদের কাছে না, ওই বাংলায় পড়ছে কি ইংলিশে পড়ছে, এটা খুব একটা ব্যারিয়ার হয় না। আচ্ছা,
তবে গণিত নিয়ে বাংলায় কাজ হচ্ছে এরকম যদি বলেন উচ্চশিক্ষার ক্ষেত্রে, রিসেন্ট বাংলাদেশে খুব বেশ কিছু ভালো গ্র্যাজুয়েশন লেভেলে ওরা বই বের করে। আর আমাদের দেশেও বিশেষ করে পশ্চিমবঙ্গে আইএসআই থেকে একজন ভদ্রলোক আছেন গ্র্যাজুয়েশন লেভেলের, বেশ কিছু ভালো বই বের করেছে, যে বইগুলো কিন্তু সমান তালে আমাদের ইংলিশের বইয়ের সাথে পাত্তা দেবে। ইংলিশ ভার্সনে যে বইগুলো লেখা আছে, বরং আমি বলবো কোনো কোনো ক্ষেত্রে তার থেকেও ভালো। এই ধরনের বইগুলোর খোঁজ রাখতে হবে সবার কাছে, তাহলে কিন্তু শুরু হয়েছে। বাংলা ভাষাতেও যে বই লেখা হয় না সেটা নয়, বেশ কিছু ভালো বই লেখা হচ্ছে। এবং আরেকটা কথা যেটা আমি আগেও বললাম, সেটা হচ্ছে পপুলার ম্যাথমেটিক্স, সেটাতেও কিন্তু বাংলা ভাষা, আগে প্রচুর আমাদের ইংলিশ ভার্সনে বই আছে, সেগুলো অনেকেই হয়তো পড়ার সুযোগ পায় না, পড়ে ভালো লাগে না, অতক্ষণ পড়তে চায় না ইংলিশ মিডিয়ামে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এরকম প্রচুর বই আজকাল পাচ্ছি, যারা বাংলা ভাষার মাধ্যমে এই বইগুলো লিখছে এবং সহজেই অনেকের কাছে পৌঁছে যাচ্ছে। কিন্তু সেক্ষেত্রে ওই যা হচ্ছে যে সবাই তো এই ব্যাপারগুলো খোঁজ খবর রাখছে না, ঠিক সেই জন্য অনেকের কাছে পৌঁছাচ্ছে না। যারা এগুলো জানে তাদেরকে দরকার আরো সবার মাঝে এগুলোকে প্রচার করে দেওয়া, যাতে এরকম বই বের হচ্ছে তোমরা পড়ো, তাহলেই কিন্তু অনেক রকমের লোকের মাঝখানে আমরা পৌঁছে যাব। ঠিক, এটা গুরুত্ব যথেষ্ট আছে। ঠিক, অর্থাৎ প্র্যাকটিক্যালি যখন কেউ স্টাডি করছে, লিখতে গিয়ে পরীক্ষায় বসতে গিয়ে তার মাতৃভাষার প্রয়োজন না হলেও যে যখন সেলফ স্টাডি করছে, সেই ক্ষেত্রে মাতৃভাষার মাধ্যমে যে বই পুস্তকগুলো বেরোচ্ছে সেগুলো তার ক্ষেত্রে অনেক বেশি বেনিফিটেড, সে লাভটা সে পেতে পারে। ঠিক, তো আমাদের আজকের এই আলোচনা আমরা প্রায় শেষ লগ্নে এসে পৌঁছেছি। আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। এবং আজকে শেষ করবার আগে আমি চাইবো মাস্টারমশাই তার প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ওভারঅল অতি সংক্ষেপে যদি কিছু একটু জানান, আপনার কোনো মেসেজ। আচ্ছা, আমি যেটা বলবো যে তোমরা ভালো বেশি অঙ্ক করো, শুধু কিছু নম্বর পাওয়ার জন্য অঙ্ক করবে না। এবং গার্জিয়ানদেরকেও বলবো যে আপনারা শুধু নম্বর পেলেই ভালো আমার ছেলে, এই ধারণাটা পোষণ করবেন না। তাদেরকে অঙ্কটাকে ভালোবাসতে শেখান, অঙ্কটাকে দেখতে শেখান, সাবজেক্টটা। এই ব্যাপারটা যদি ওদের মধ্যে তৈরি হয়ে যায় ছোটবেলার থেকে না, তাহলে আপনাকে আর পরে ভাবতে হবে না যে ও অঙ্কটাকে বুঝতে পারছে কিনা। এই জায়গাটাতে আমাদের একটা অভিভাবকদের মধ্যেও ধারণা তৈরি হয়ে যায় যে নম্বর পেয়েছে 100 তাহলেই হয়ে গেল, কিন্তু তাতে না অনেক সময় কি হয়, ভুল পথে ওরা পরিচালিত হয়। কিছু অঙ্ক বারে বারে প্র্যাকটিস করে প্রত্যেকবার এসছে, সেগুলো করে যাচ্ছে, নম্বর পেয়ে যাচ্ছে, ঠিক, কিন্তু তাতে কিন্তু তাদের ধারণা পরিষ্কার হচ্ছে না। এই জন্য আপনারা ওদেরকে বর্তমানে যে ধরনের সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো একটু বিভিন্ন লোকের সাহায্য নিন, যে কি ধরনের, সবাই তো সবকিছু জেনে যাবে না, সেই ধরনের বিভিন্ন রকম মডার্ন টেকনোলজি আছে যেগুলো, সেগুলো সাহায্য নিয়ে এবং আধুনিক কিছু বইপত্র যেগুলো আছে এগুলো সাহায্য নিয়ে আপনারা ওদের সাথে থাকুন, তাহলে অবশ্যই ওরা অঙ্ক ভালোবাসবে এবং তোমরাও দেখবে অঙ্কটা ভালো লাগবে। স্যারের কাছ থেকে আমরা যে বিষয়টি জানলাম, যে ছাত্রছাত্রীদের প্রথমে সচেতনভাবে জানতে হবে যে গণিত বিষয়টি আমার কতটা দখল আছে, কতটা আমি ভালোবাসি, এই ভালোবাসার জায়গাটা আগে নিজেকে স্থির করতে হবে। দ্বিতীয়ত, আমাদের শিক্ষক সমাজ যারা রয়েছেন তাদেরকেও আরো অনেক বেশি আধুনিক যে বিষয়বস্তুগুলো রয়েছে, পদ্ধতিগুলো রয়েছে, তার সঙ্গে আমাদের যুক্ত হতে হবে। এবং অবশ্যই অভিভাবক যারা রয়েছেন তাদেরকেও কিন্তু সচেতন হতে হবে। এই তিনটি কোণ যদি আমরা মিলিয়ে এগিয়ে চলতে পারি, তাহলেই কিন্তু আমরা একটা কাঙ্ক্ষিত মানে পৌঁছতে পারবো, এটা আশা করাই যায়। আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব, তবে আমাদের চ্যানেলে চোখ রাখবেন, কারণ অবশ্যই প্রতি রবিবার আমরা নতুন কোনো গুণীজনকে নিয়ে আসব আপনাদের সামনে, যাদের সুপরামর্শ, যাদের জীবন অভিজ্ঞতা, যাদের জীবন দর্শন আমাদের সকলের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। হয়তো আমরা আরো অনেক অনেক সামনে এগিয়ে যেতে পারবো। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।